পোলারাইজেশন কি যেন বলেছে, আমি একটা বোর্ডে আমি এঁকে দেখিয়েছিলাম যে এরকম ইলেকট্রিক ডাইপোল তৈরি করে। ডাইপোল গুলো যে অ্যালাইনমেন্ট, এটাকে ডাইপোল মোমেন্ট বলে। আর ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউমকে পোলারাইজেশন ভেক্টর বলি আমরা। সেগুলো আরো ধীরে ধীরে আমরা পড়বো, বা আজকে এখান থেকে শুরু করবো আমি। তাহলে আমি শুরু করছি। রেকর্ডিং অন করছি, তাহলে সবাই রেডি? আজকে তাহলে আমরা শুরু করছি পোলারাইজেশন এই টপিক থেকে। চ্যাপ্টার হচ্ছে ডাইইলেকট্রিক। আমরা পড়ছি সাইদুজ্জামান স্যারের বই। দেখো, যেটা আমি আগেও বলেছি, তোমাদের কার কাছে কি বই আছে সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। কেননা হায়ার স্টাডি লেভেলে কখনোই একটি মাত্র বই কোনো সাবজেক্টের জন্য সর্বতোভাবে যথেষ্ট, এটা আমি মনে করি না। বরং অনেক টপিক আছে ভিন্ন ভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন ভাবে লেখা, এবং আমাদের কার কাছে কোনটা ভালো লাগবে সেটাও আমাদের ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। কিন্তু যে জায়গাতে আপোষ করা যাবে না সেটা হচ্ছে কোনো প্রকার ভুল তথ্য মাথায় ঢোকানো যাবে না। প্রিন্টিং মিস্টেক থাক বা অন্য কোনো রকম মিস্টেক থাক, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারবো। অতএব কোন বই থেকে পড়ছি সেটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে আমি কি পড়ছি এবং সেটা সঠিকভাবে পড়ছি কিনা। বুঝা গেল? এবার আমরা শুরু করছি পোলারাইজেশন। দেখো, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা ঘটে, আমরা একটু আগে আলোচনা করেছি বা গত ক্লাসে আমরা কথা বলেছি এটা নিয়ে, যে বিপরীত দিকে ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ আবিষ্ট হয়। আমি এই শব্দটাই ব্যবহার করি, কারণ এই পদার্থগুলো ধর্মই হচ্ছে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড হয়। এই ইন্ডাকশনের কারণটা হচ্ছে যে ইনডিউসড চার্জের কারণে যে ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়, সেই ডাইপোল মোমেন্টের একটা হিসাব আছে। ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার, ডাইপোলটা কি এটা আমরা সেকেন্ডারি ইলেকট্রিসিটিতে পড়েছি। সমান এবং বিপরীত ধর্মী দুটো চার্জ যদি কাছাকাছি দূরত্ব অবস্থান করে তখন তার একটি ইলেকট্রিক ডাইপোল তৈরি করে। আর যে কোনো একটি চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় ডাইপোল মোমেন্ট। কেমন? তো এই ডাইপোল মোমেন্টের পরিমাপ সব ক্ষেত্রে একই। এখন যদি আমার একটা পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল জুড়ে যদি অজস্র ডাইপোল তৈরি হয়, তাহলে তাদের টোটাল মোমেন্ট হবে, তারা যদি একইভাবে অ্যালাইন থাকে, প্যারালাল থাকে, তাহলে টোটাল মোমেন্ট হবে তাদের সমষ্টির সমান। সেজন্য আমরা এভাবে বলতে পারি যে একটা বস্তুর মধ্যে যদি মনে করো n সংখ্যক ডাইপোল তৈরি হয়েছে এবং প্রত্যেকেরই
চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 r2 r3 r4 এভাবে আমরা i দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে p is equal to summation over i qi ri অর্থাৎ p is equal to qr। এখানে দেখা যাচ্ছে প্লাস কিউ এবং মাইনাস কিউ মিলে একটি ডাইপোল তৈরি করেছে। কেমন? বিষয়টাকে যদি আমরা একটু পরিষ্কার করে দেখতে চাই তাহলে আমরা কি বলছি সেটা বোঝা। আপডেট হওয়ার পরে বোর্ডটা সে আগের মতো হলো না। আমি কি কোনো সেটিংস বুঝতে পারছি না, না কি হচ্ছে আমি সেটাও আমার খুব যে চেষ্টা করেছি আমি এটা কারেকশনের জন্য সেটাও বলবো না, তার কারণ আমি চেষ্টা করিনি, করতে পারিনি। কিন্তু বোর্ডটা তো আগে বেশ চমৎকার একটা ফরম্যাটে ছিল, এটা এখন এমন হয়েছে সবার সঙ্গে সবাই এখানে চাইলে টাচ করতে পারে, এটা একটা প্রবলেম। টাচ করলে তখন উল্টো পাল্টা হয়ে যায় লেখাগুলো। আচ্ছা আমি দেখবো, আগে পড়াটা শেষ করি আমি। তাহলে আমরা কি বললাম, ডাইপোল মানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাদের সমান পরিমাণ, মাঝখানে ক্ষুদ্র একটি দূরত্ব থাকবে। এখন এই দূরত্বটাকে আমরা বললাম আর। তাহলে ডাইপোল মোমেন্ট মানে চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। একটু মনে করে দেখো, বলের মোমেন্ট পড়েছিলাম আমরা যে দুটো বল যদি পরস্পর বিপরীত দিকে, সমপরিমাণ বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এফ এফ তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে লম্ব দূরত্ব ইন্টু বলের মান, অর্থাৎ এখানে বলের মোমেন্টকে আমরা টাউ দিয়ে প্রকাশ করেছিলাম ডি ইন্টু এফ। তো বলের মোমেন্টের সাথে তুলনা করলে ডাইপোল মোমেন্ট বুঝতে সুবিধা হয়। একটা চার্জ প্লাস কিউ একটা মাইনাস কিউ। এখানেও কিন্তু বলের ক্যারেক্টার দুই রকম ছিল, একজন আপওয়ার্ড হলে একজন ডাউনওয়ার্ড, একজন লেফট হলে একজন রাইট, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী একটা ফাইনাইট ডিস্টেন্স। এই দূরত্বটি লম্ব দূরত্ব, কারণ এই রেখার সাথে দুটো বলই লম্বভাবে ক্রিয়া করছে। চার্জের ক্ষেত্রে যেহেতু আমরা কোনো দিক নির্দেশনার প্রয়োজন হচ্ছে না, তার প্রপার্টিটাই মুখ্য, তাহলে প্লাস এবং মাইনাস দিয়ে বুঝিয়েছি, এটাই তার বিপরীত অবস্থা বোঝাচ্ছে। এখন একটা পদার্থের মধ্যে যদি এই ধরনের ঘটনা এইভাবে ঘটতে থাকে, একইভাবে ঘটনাগুলো ঘটতে থাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কেমন প্লাস মাইনাস, তাহলে এই দুজনের মধ্যে দূরত্ব r1 এর মধ্যে r2 এর মধ্যে r3, কিন্তু সবাই কিন্তু এটা কিউ এটাও কিউ, এটা কিউ এটাও সব কিন্তু সমান। তখন এখানে আমার টোটাল মোমেন্ট দাঁড়াচ্ছে, ধরো p1 ইকুয়াল টু আমি লিখছি কিউ r1, বা এমন যদি তুমি মনে করো যে না স্যার এটা কিউ1 নাম দেন তাও দিতে পারি, যদি মনে করো যে চার্জের পরিমাণ, সাধারণত আমাদের এটা লেখার দরকার হয় না, এই জন্য যে আবেশের ক্ষেত্রে ইলেকট্রনের এখানে ঘটনা, ইলেকট্রন ডিসপ্লেস হলে সেখানে পজিটিভ নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, এটাই। তো সেই সেন্সে আমি লিখেছি, কিন্তু তুমি যদি মনে করো যে না আমি সব ক্ষেত্রে মনে করি আলাদা আলাদা চার্জের কারণ করেছি, ঠিক আছে, অসুবিধা নেই। p2 is equal to q2 r2, p3 equal to q3 ইত্যাদি। তাহলে টোটাল সবাই কিন্তু একইভাবে অ্যালাইন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু একটা দিকে অ্যালাইন্ড হবে, সেটা হচ্ছে অপোজিট। আর এর পজিটিভের দিকে নেগেটিভের দিকে, তার মানে কি, না সরি এক্ষেত্রে উল্টা হবে, আমি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে উল্টাটা হবে, এদিকে হবে নেগেটিভ এদিকে পজিটিভ হবে, যার ফলে আমি আরো সাইনটা উল্টে দিচ্ছি। তাহলে দেখো অ্যাপ্লাইড ফিল্ডের ডিরেকশন হচ্ছে, অ্যাপ্লাইড ফিল্ড ডিরেকশন এইদিকে, আর এখানে যারা তৈরি হচ্ছে তাদের ডিরেকশন হচ্ছে এই দিকে, অপোজিট। সো দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটার নাম তুমি যদি প্রাইম দাও, এই জন্য আমরা লিখেছিলাম যে রেজাল্টেন্ট ফিল্ড ইজ ইকুয়াল টু ই নট মাইনাস ই প্রাইম, এটা হচ্ছে ইনডিউসড ফিল্ড। যাক, তো ওই হিসাব নিকাশ করতে গিয়ে আমাকে ডাইইলেকট্রিক মোমেন্ট সরি পোলারাইজেশন এবং পোলারাইজেশন ভেক্টর বের করতে হচ্ছে ডাইপোল মোমেন্টের মাধ্যমে।
ডাইপোল শব্দটার মানে হচ্ছে এটাই, এই ডাইপোল মোমেন্ট। তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট পি হলে পি ইজ ইকুয়াল টু সামেশন ওভার পি আই, অর্থাৎ সামেশন ওভার কিউ আই আর আই। দিস ইজ, মনে করে এখানে সংখ্যক ডাইপোল তৈরি হয়েছে। আর যদি ম্যাটেরিয়ালের আয়তন বা ভলিউম যদি ভি হয়, তখন পোলারাইজেশন ভেক্টর আমরা ব্যবহার করি, ইজ ইকুয়াল টু সামেশন ওভার কিউ আই আর আই ডিভাইডেড বাই ভি। এই হচ্ছে পোলারাইজেশন ভেক্টরের সঙ্গে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আলোচনা এগিয়ে যাক। তাহলে আমরা পেলাম যে দিস ইজ দ্য পোলারাইজেশন ভেক্টর, অর্থাৎ P is equal to P by V। আর একক তো কি হতে পারে বুঝতেই পারছো, কারণ এখানে কুলম ইন্টু মিটার ডিভাইডেড বাই মিটার কিউব, তাহলে কুলম পার মিটার কিউব, অর্থাৎ চার্জের তল ঘনত্বের যে একক, এর একক একই। ডাইলেকট্রিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা মূলত আমরা সেকেন্ড ইয়ারও পড়েছি, মনে করে দেখো তড়িৎ বিদ্যায়, যে আমরা যদি একটা সমান্তরাল বা ধারকের দুই পাতের মধ্যে কিছু না নিয়ে তার ধারকত্ব বের করি, এবং তার মধ্যে কোন একটি ম্যাটেরিয়াল, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে যদি তার ধারকত্ব বের করি, এর যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে ওই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলি আমরা এটাকে। ধরো নির্দিষ্ট একটা ধারকের মধ্যে আমরা ব্যবহার করেছি, প্রথমে কিছুই ব্যবহার করিনি, ভ্যাকিউম, তাতে করে তার ধারকত্বের পরিমাণ আসছে সি নট। ওই একই ধারকের মধ্যে এবার আমরা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করে ধারকত্ব বের করেছি, ধারকত্ব আসছে সি। তাহলে ডাইলেকট্রিক ধ্রুবকের মান হবে সি বাই সি নট। খেয়াল রাখতে হবে রিলেশনটা সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। সুতরাং এপসাইলন এর মান যদি বড় হয়, তাহলে ওই একই ধারকের ধারকত্ব বাড়তে থাকে। তাহলে এখন আমরা যদি বলি যে ওই ডাইলেকট্রিক ধ্রুবকের জন্য তড়িৎ প্রবেশ্যতার মান হচ্ছে এপসাইলন, আর শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতার মান হচ্ছে এপসাইলন নট, তাহলে কে ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। অর্থাৎ এপসাইলন যে কোনো মাধ্যমের বা যে কোনো পদার্থের তড়িৎ প্রবেশ্যতার মান হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা ইন্টু ওই মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সাধারণত শূন্য স্থানের জন্য কে এর ভ্যালু 1 ধরা হয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। এইবার আসো তড়িৎ ক্ষেত্র এবং পোলারাইজেশন ভেক্টরের মধ্যে আমরা একটা সম্পর্ক, একটি সমান্তরাল পাতধারক বিবেচনা করি, যার প্রত্যেক পাতের ক্ষেত্রফলে এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি, চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে ধারকের পাতদ্বয়ের মধ্যে তড়িৎ প্রাবল্য শূন্য মাধ্যমে হবে। এখানে ভিএসসি দিয়ে ভ্যাকিউম বোঝানো হয়েছে, অর্থাৎ ই ইন ভ্যাকিউম ইজ ইকুয়াল টু 4 পাই সিগমা। পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য তাহলে হবে তড়িৎ ক্ষেত্র ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ ভি ভ্যাকিউম ইজ ইকুয়াল টু ই ভ্যাকিউম ইন্টু ডিস্টেন্স। এই রিলেশন গুলো কিন্তু আমরা জানি, এবং আমরা এটাও জানি যে ধারকের ধারকত্বের ক্ষেত্রে রিলেশন আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। আবার কিউ মানে হচ্ছে সিগমা এ, কেননা সিগমা মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা এ যদি হয়, রিলেশন দাঁড়াচ্ছে এ সিগমা ডিভাইডেড বাই বি। ভ্যাকিউমটা হচ্ছে শূন্য মাধ্যম বোঝায়, ওরা এটাকে জিরো দিয়েও প্রকাশ করতে পারতো, কোনো সমস্যা নেই। এখানে ওরা কারণটা বলে দিয়েছে, সমস্যা নেই। আবার ধরি ধারকের পাতদ্বয়ের মধ্যে একটি অপরিবাহী পদার্থ বা ডাইলেকট্রিক আমরা রেখেছি, পর্যবেক্ষণ করলাম, এতে করে যা পেলাম সেটা হচ্ছে এরকম। তোমার এর ভ্যালু তো আমরা জানি যে নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট পদার্থ থাকলে ধারকত্ব যা হবে, আর কিছু না থাকলে যা হবে তার অনুপাত। তাহলে সেই অনুযায়ী ধারকত্বের মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এখানে বসানোর পরে পাচ্ছি অ্যাকচুয়ালি দুই মাধ্যমে বিভবের ব্যস্ত অনুপাত, অর্থাৎ ভি ভ্যাকিউম বাই ভি।
সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আমরা তো জানি যে প্রাবল্য এবং পটেনশিয়াল এরা পরস্পর সমানুপাতিক, কেননা পটেনশিয়াল ইজ ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র ইন্টু ডিস্টেন্স। তাহলে সেই অনুযায়ী লিখলে আমরা পাচ্ছি এখান থেকে ই ভ্যাকিউম বাই ই ইজ ইকুয়াল টু কে। আর ই ভ্যাকিউম মানে তুমি যদি সিজিএস পদ্ধতিতে লিখো তাহলে কিউ বাই আর স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হলে আমরা ওখানে ওই যে একটা সমীকরণ দিয়ে ইকুয়েট করি। আর একইভাবে যদি আমরা ডাইইলেকট্রিক মাধ্যমের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এই রিলেশন অনুযায়ী এটা চলে আসবে 1/k ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এই ইকুয়েশন থেকে আমরা এটা পাই। এখন চার্জের তলমাত্রিক ঘনত্ব যেটা আমরা বলছি E is equal to 4 pi sigma, সুতরাং সিগমা ইকুয়াল টু E বাই 4 পাই। কেমন? আর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ব্যবহার করার ফলে যদি এটা হয়ে যায় সিগমা প্রাইম, তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে E বাই 4 পাই, কেননা আমরা ডাইইলেকট্রিক পদার্থ সহ ফিল্ডের মানকে ধরেছি E। এখন তাহলে রাষ্ট্রিত তলমাত্রিক ঘনত্ব রাষ্ট্রিত কেন হবে? কারণ আমরা জানি যে ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করলে ওখানে বিপরীত দিকে ফিল্ড সৃষ্টি হয়, আর তা যদি হয় তাহলে আমার এটা লিখতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ সিগমা মাইনাস সিগমা প্রাইম ইজ ইকুয়াল টু দিস। দ্যাট মিন্স রিলেশন গুলো এবার বসিয়ে দিলাম। ফাইনালি সিগমা মাইনাস সিগমা প্রাইম ইজ ইকুয়াল টু ই বাই 4 পাই ইন্টু কে মাইনাস 1। এখন সম্পূর্ণ ডাইইলেকট্রিক একটি সিঙ্গেল ডাইপোল পরিণত হয়, যা স্বাভাবিক, কারণ রেজাল্টেন্ট সবগুলো যোগে আমি ছবিটা আঁকলাম, পুরোটা মিলে যেহেতু তারা প্যারালাল, সবাই মিলে একটি ডাইপোলের মতো আচরণ করে, সেই কথাটাই বলা হচ্ছে। আর যদি তা হয় তাহলে তার ডাইপোল মোমেন্ট হবে সিগমা মাইনাস সিগমা প্রাইম ইন্টু এ, অর্থাৎ চার্জ সিগমা মাইনাস সিগমা প্রাইম ইন্টু এ, এটা রেজাল্টেন্ট চার্জ ইন্টু ডিস্টেন্স, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট। তাহলে এটা ওরা লিখেছে আমি যা বললাম। সুতরাং একক আয়তনে ডাইপোল মোমেন্ট অর্থাৎ পোলারাইজেশন হবে P ইজ ইকুয়াল টু, যেটা আমরা একটু আগে বের করেছি যে পোলারাইজেশন ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু এখানে হবে ডিস্টেন্স। ক্যাপাসিটরের মধ্যে আয়তন মানে হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স। তাহলে এটা চলে গেল। সুতরাং পোলারাইজেশন ভেক্টর সিম্পলি চার্জের তলমাত্রিক ঘনত্বের যে পার্থক্য সে পার্থক্যের সমান। এখন তুমি যদি ইকুয়েট করলে তুমি লিখতে পারো P ইজ ইকুয়াল টু দিস, অর্থাৎ P ইকুয়াল টু K মাইনাস 1 ইন্টু E বাই 4 পাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে আরেকটা বিষয় একটু দেখো, এই কথাগুলো আমি বলে আসছি। বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত ডাইইলেকট্রিকের যেদিকে ধারকের পজিটিভ পাথ থাকে সেদিকে নেগেটিভ চার্জ আবেশিত হয়। গতদিন আমি এটা চিত্র এঁকেও তোমাদেরকে বুঝিয়েছিলাম। আর বৈদ্যুতিক সরণ বা ফ্লাক্স ঘনত্ব যেটা আমরা স্থির তড়িতে পড়েছি, সেটা কিন্তু এখন রিলেশনটা কিন্তু এখন আর ওই যে D is equal to epsilon naught E ওই পর্যায়ে আর থাকছে না, সেটা হয়ে যাচ্ছে E plus 4 pi P। E plus 4 pi P কিভাবে হচ্ছে? এই সমীকরণটার দিকে তাকাও। K minus 1 into E is equal to 4 pi P। KE minus E is equal to 4 pi P। KE is equal to E plus 4 pi P। এই KE টাই হচ্ছে P, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইনটু ইলেকট্রিক ফিল্ড। তোমাকে যদি এটা প্রতিপাদন করতে বলে এটাও তুমি লিখলে হবে, যদি এটা বলে এ পর্যন্ত এসে দেখানো হলো লিখে দিলে শেষ। ক্লিয়ার? এনি কনফিউশন? না স্যার। সাসেপ্টিবিলিটি, পোলারাইজেবিলিটি এবং লোকাল ফিল্ড বা স্থানীয় ক্ষেত্র। সাসেপ্টিবিলিটি হচ্ছে পোলারাইজেশন ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় সাসেপ্টিবিলিটি, অর্থাৎ I is equal to P by E।
এখানে যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমে পোলারাইজেশন ভেক্টর 0, তাহলে কাই ইজ ইকুয়াল টু 0, সুতরাং কে ইজ ইকুয়াল টু 1। শূন্য মাধ্যম আমরা জানি, তাহলে বসালে যেমন পি পি এর ভ্যালু কত সেটা আমরা যদি বসাই, ই এর ভ্যালু বসাই, তাহলে সবগুলো জিনিস চলে আসবে। পি এর ভ্যালু এখানে কে মাইনাস 1/4 পাই, দেখবা যে কে ইজ ইকুয়াল টু 1 আসবে। এটা আমরা জানি তো, শূন্য মাধ্যমের জন্য কে ইকুয়াল টু 1। এখানে কে ইকুয়াল টু 1 বসালে শূন্য মাধ্যমের ক্ষেত্রে পি ইকুয়াল টু 0। তারপর পোলারাইজিবিলিটি। কোন পরমাণুর পোলারাইজিবিলিটি হলো পরমাণুটিতে প্রতি একক স্থানীয় বৈদ্যুতিক ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু পি বাই লোকাল ফিল্ড। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু পি বাই স্থানীয় তড়িৎ ক্ষেত্র, মানে ওই আমার ওখানে যে তড়িৎ ক্ষেত্র অ্যাক্টিভ রয়েছে সেটা। পি হলো তড়িৎ ডাইপোল মোমেন্ট এবং ই লোকাল হলো স্থানীয় বৈদ্যুতিক ক্ষেত্র। পোলারাইজিবিলিটি একটি পারমাণবিক ধর্ম, পক্ষান্তরে ডাইলেকট্রিক ধ্রুবক একটি ম্যাক্রোস্কোপিক ধর্ম। সেটা কিন্তু একটু ক্লিয়ার করতে হবে। পারমাণবিক হলে এটা মাইক্রোস্কোপিক হয়ে গেল, অর্থাৎ অ্যাটম টু অ্যাটম। আর ডাইলেকট্রিক যেটা বলছি এটা কিন্তু হচ্ছে একটা কিউমুলেটিভ ক্যারেক্টার, অর্থাৎ ওই পদার্থটা গঠিত হওয়ার পরে তার যে চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে ডাইলেকট্রিক, এই জন্য ম্যাক্রোস্কোপিক বলা হচ্ছে। আর পোলারাইজেবিলিটি এটা পরমাণুর সাথে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনের যে সম্পর্ক, পার্টিকুলারলি ফর এভরি অ্যাটম, এটা একটা আলাদা ধর্ম। আর এটা হচ্ছে সামষ্টিক ধর্ম। পোলারাইজেবিলিটি ক্রিস্টালের মধ্যে পরমাণুর সজ্জার উপর নির্ভর করে। এই ইনফরমেশন গুলো জাস্ট তোমার জানার জন্য। এবার আসো লোকাল ফিল্ডটা আসলে কি জিনিস। আমরা যে একটু আগে বললাম রেজাল্টেন্ট মুখে মানেটা কি দাঁড়াচ্ছে। দেখো, সলিডের পরমাণু সময় পোলারাইজেশন করতে যে বৈদ্যুতিক ক্ষেত্র প্রকৃতপক্ষে কার্যকরী ভূমিকা পালন করে। আমি একটু আগে বলেছিলাম যে কার্যকর বা ইফেক্টিভ, সেটা কি জিনিস। দেখো, কিউবিক প্রতিসম বিশিষ্ট পারমাণবিক সাইটের জন্য স্থানীয় ক্ষেত্র লরেন্স সম্পর্ক থেকে পাওয়া যায়। এর প্রতিপাদনটাও কিন্তু আছে, আমরা এখন জেনে নিই। এই যে তিনটা সোর্স আমি লিখছি, দেখো, একটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করেছো, একটা হচ্ছে পোলারাইজেশনের ফলে যে ফিল্ড তৈরি হচ্ছে, কেমন। আর p/3 আর একটা অংশ হচ্ছে পোলারাইজেশন ভেক্টরের সাথে তোমার শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ রিলেশন। এই তিনটা কম্পোনেন্ট মিলে হচ্ছে লোকাল ফিল্ড, যেটা অ্যাক্টিভ থাকে সলিডের মধ্যে। যখন আমরা এই ধরনের ম্যাটেরিয়ালে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন যে রেজাল্টেন্ট ফিল্ড যেটা পাই সেটা হচ্ছে লোকাল ফিল্ড। এবং সেই লোকাল ফিল্ডের এক্সপ্রেশনটা যেরকম, এর প্রতিপাদন আছে, আমরা পরে পড়বো। চলে আসছে লরেন্জের পদ্ধতি ব্যবহার করে কিউবিক প্রতিসম বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থের জন্য লোকাল ফিল্ডের রাশিমালা বলতে চলে আসছে। এটা মনে হয় পরীক্ষাতে আসে মাঝে মধ্যে, তাই না? স্যার এটা খুবই ইম্পর্টেন্ট স্যার, 10 মার্কস এর জন্য আসে। ওটা শুরু করি, দেখি শেষ করতে পারবো আশা করি। লোকাল ফিল্ডের রাশিমালা বের করতে আমরা লরেন্স প্রস্তাবিত পদ্ধতি অনুসরণ করব। এই পদ্ধতি অনুসারে ডাইলেকট্রিকের মধ্যে পরমাণু সমষ্টি ক্ষুদ্র গোলক সিলেক্ট করা হয়। এই পরমাণুর জন্য গোলকের কেন্দ্রে লোকাল ফিল্ড হতে হবে নির্ণয় করা হয়। গোলকটির ব্যাসার্ধ যথেষ্ট বড় বিবেচনা করা হয়, যেন বাইরে ডাইলেকট্রিক মাধ্যম এক্ষেত্রে পদার্থের প্রকৃত গঠন বিবেচনা করা হয়। গোলকটির কেন্দ্রে স্থানীয় ক্ষেত্র বা লোকাল, এটা ফিল্ড হবে, এটা পি কেন লিখেছে বুঝতে পারছি না। এটা হবে ইনট, ইপি, ইএস এবং ইএম। এরা কারা? দেখো, ইনট মানে পাতের উপর চার্জ প্রয়োগের ফলে সৃষ্ট, অর্থাৎ অ্যাপ্লাইড। পাত ডাইলেকট্রিক বিভেদ তলে পোলারাইজেশন চার্জ প্রযুক্ত হওয়ার কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। ইএস মানে গোলক তলে আবেশিত চার্জের কারণে সৃষ্ট, অর্থাৎ সারফেস ডিস্ট্রিবিউশন যেটা হয় তার কারণে যে ফিল্ড ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে ইএস। আর ইএম মানে গোলকীয় অঞ্চলের অভ্যন্তরস্থ পরমাণু সমূহের
ডাইপোল জনিত তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ পরমাণুগুলির কারণে যে ডাইপোল সৃষ্টি হয়, তাহলে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে যে ডাইইলেকট্রিকের অভ্যন্তরে মাইক্রোস্কোপিক যে ফিল্ড আমরা কল্পনা করি সেটা হচ্ছে ই নট প্লাস ইপি, অর্থাৎ রেজাল্টেন্ট ফিল্ড, যেটা এর আগে আমরা আলোচনা করে আসছি। তাহলে ই লোকালের ক্যারেক্টারটা দাঁড়াচ্ছে ই লোকাল ইকুয়াল টু ই প্লাস ইএস প্লাস ইএম, কারণ এই ই নট প্লাস ইপি এর পরিবর্তে আমরা অলরেডি অভ্যন্তরে মাইক্রোস্কোপিক ফিল্ড যেটা, সেটা আমরা লিখে দিয়েছি ই। এই হচ্ছে কনসেপ্টটা। একটা ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখা হয়েছে, আমরা এখানে চার্জ অ্যাপ্লাই করেছি পজিটিভ নেগেটিভ। তাহলে গতদিন আমি ছবি এঁকেছিলাম, মনে করে দেখো, এই নেগেটিভ এর পরে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ করতে করতে লাস্টে গিয়ে পজিটিভ হবে, কারণ বাইরের পাতে নেগেটিভ দেওয়া আছে অল্টারনেটিভলি। ওভাবে আমরা ডাইপোল বলে হিসাব করে ওভাবে আমরা পোলারাইজেশনের কথা প্রসঙ্গে এনেছি। এখন আমরা এই যে গোলকটা বিবেচনা করেছি, সেই গোলকের কথা যদি আমরা চিন্তা করি, দেখো ঠিক তোর পাশে হচ্ছে পজিটিভ চার্জের ইনফ্লুয়েন্স, তাহলে এই গোলকের ঠিক অর্ধেক পরিমাণ অংশ নেগেটিভলি ইনডিউসড হবে। ঠিক তার উল্টা পাশে আবার নেগেটিভ চার্জ থাকার কারণে নেগেটিভ চার্জের প্রভাব বেশি থাকায় বাকি অর্ধেক অংশ পজিটিভলি চার্জড হবে। এবং এই যে সার্কুলারলি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সারফেস ইন্ডাকশন যেটা বললাম আমরা, সেই সারফেস ইন্ডাকশনের প্রভাব হচ্ছে এটা। আবার যেহেতু ক্রিস্টাল বিবেচনা করা হয়েছে প্রতিসম বৈশিষ্ট্য থাকার কারণে ইএম ইকুয়াল টু 0 এর উপায়, কারণ ইএম সৃষ্টি হয় গোলক তলের অভ্যন্তরস্থ ডাইপোল সময়ের কারণে, এবং ডাইপোল গুলো ক্রিস্টালের মধ্যে র্যান্ডম ভাবে বন্টিত থাকে, সুতরাং ইলোকালি দরকার। তো কেন? কারণ হচ্ছে সমান এবং বিপরীত হয়ে যায়। ই এস যেটাকে ইএম আমরা যেটাকে বলছি, ইএম, দেখো ইএম এর ক্যারেক্টারটা কি? গোলকীয় অঞ্চলের অভ্যন্তরস্থ পরমাণু সমূহের ডাইপোল জনিত তড়িৎ ক্ষেত্র, এবং তারা কিন্তু র্যান্ডমলি এমন ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে যে সাম অফ দেয়ার রেজাল্টেন্ট উইল বি ইকুয়াল টু 0, সমান বিপরীত সমান বিপরীত সমান বিপরীত, এইভাবে করে ডিস্ট্রিবিউটেড থাকে। তাহলে সেটাও চলে গেল, এখন থাকলো শুধুমাত্র ই প্লাস ইএস। এবার আমরা গোলকটিকে একটা গোলকের মানে, এটা তো 2 ডাইমেনশনাল বুঝতে পারছি না, আমরা গোলক বলছি কিন্তু এঁকেছি তো বৃত্ত। গোলক মানে তো 3 ডাইমেনশনাল কনসেপ্ট। একটু দেখি ওখানে কি হচ্ছে। এই যে গোলকটা দেখতে পাচ্ছি পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে আমার গোলক। এর মধ্যে আমি একটা রিং বিবেচনা করেছি, দিস ইজ দ্য রিং। তাহলে রিং বিবেচনা করলে তার একটা থিকনেস থাকবে, আর তোমরা জানো যে যদি অ্যাঙ্গেল খুব ছোট হয় তাহলে তার কেন্দ্র উৎপন্ন যে কোণ, সেই কোণের সাথে সম্পর্ক হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ এই জায়গাটা যদি ডি থিটা কোণ হয়, দেখো এই রিং এর এই প্রান্ত থেকে এই প্রান্তের সংযোগ রেখা যদি কেন্দ্রের সাথে থিটা ডি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এর থিকনেসটা হচ্ছে চাপ, এবং সেটা হবে চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ এইটা ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ডি থিটা, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু আর ডি থিটা। ক্লিয়ার? তাহলে এই রিং এর যদি আমি এখন ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথম হচ্ছে তার পরিধি, পরিধি ইন্টু চওড়া কতটুকু, সেটা চওড়া মানে হচ্ছে আর ডি থিটা, আর পরিধি কি হবে? এই রিং এর ব্যাসার্ধ। তাহলে আমার গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেটা এটাও আর এটাও আর। এখন এই যে রিংটা আমি বিবেচনা করেছি, সেই রিং এর শীর্ষবিন্দু থেকে বা তলবিন্দু থেকে কেন্দ্রের সংযোগ রেখা বা ব্যাসার্ধ থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। সো এইটা হচ্ছে রিং এর কেন্দ্র, তাহলে এই রিংটা হচ্ছে বৃত্তাকার, তাহলে রিং এর কেন্দ্র যদি এটা হয়, এটা হচ্ছে রিং এর ব্যাসার্ধ, তাহলে আর বাই সরি ব্যাসার্ধ বাই আর ইজ ইকুয়াল টু সাইন থিটা, ব্যাসার্ধ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই রিং এর পরিধি হচ্ছে টোয়াইস বাই আর সাইন থিটা, আর এর চওড়া হচ্ছে আর ডি থিটা। তাহলে ক্ষেত্রফল হচ্ছে পরিধি ইন্টু প্রস্থ, অর্থাৎ টোয়াইস বাই আর সাইন থিটা ইন্টু আর ডি থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার চিত্রটা একটু বোঝালে বেটার হতো। রিং কল্পনা করো, তুমি কোন একটা গোলকের এখান থেকে স্লাইস কেটে নিয়েছো আর কি, একটা গোল তরমুজ, তার এখান থেকে দুইটা কোপ দিয়ে তুমি একটা স্লাইস কেটে নিয়েছো, এটা হতে পারে না?
জি স্যার। সেই স্লাইসটার ক্ষেত্রফল কত সেটা বের করেছি। খেয়াল হয়েছে? ক্লিয়ার হয়নি এটা? না স্যার। আমার ক্লিয়ার হয়নি, বাকিরা কথা বলে না, তাহলে বাকি দুরা কি অবস্থা ধরে নিতে হবে? নিচের ডেসক্রিপশনটা বুঝতে পারছিলাম না, পি কস থিটা থেকে পি মাইনাস পি কস থিটা ওটা। আগে গোলকের বিষয়টা বুঝে নাও। এটা একটা বিশাল সাইজের তরমুজ, যেটা একদম পারফেক্ট গোলক, ঠিক আছে? এটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে তুমি যেদিকে যাও সেটা হচ্ছে আর। তুমি কি করেছো, ছুরি দিয়ে প্রথমে এখান থেকে একটা কোপ দিয়েছো, তারপরে এখান থেকে আরেকটা কোপ দিয়েছো, তাহলে ও যে তৈরি হয়েছে সার্কুলার হয়ে গেছে না জিনিসটা? জি স্যার। এখন তুমি যে দুই জায়গায় কোপ দিয়েছো, দুইটা বিন্দু যোগ করো, বোর্ডে আঁকতে গেলে সুন্দর হয় না। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই যে দুইটা কোপ দিয়েছো তুমি, তার দুই বিন্দুর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডি থিটা। তাহলে তুমি যে রিংটা কেটে নিয়েছো বা স্লাইসটা কেটে নিয়েছো, তার পুরুত্ব হচ্ছে এইটুকু, এবং সেটা হলো চাপ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। চাপ বাই ব্যাসার্ধ মানে হচ্ছে তোমার এই জায়গাটা যদি ডিএস বলো, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আর ডি থিটা। কেন? কারণ ডি থিটা ইজ ইকুয়াল টু ডিএস বাই আর। এটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্টের নিয়ম অনুযায়ী। এখন এটা তো গোলকের কেন্দ্র ও বিন্দুতে, তোমার কেন্দ্র, তোমার এই স্লাইসের কেন্দ্র তো আর ওখানে নাই, এখন আছে? তোমার স্লাইসের কেন্দ্র কি এখানে আছে? জি না স্যার। না স্যার। কিন্তু এই রেখার উপরে আছে, কারণ হ্যাঁ এটা স্যার। সুবৃত্ত। তাহলে সেজন্য তুমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করেছো। এই সিটা হচ্ছে তোমার এই এই বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এই চাকতির কেন্দ্র। তাহলে এখন এটা যদি তোমার ব্যাসার্ধ হয়, এই চাকতির ব্যাসার্ধ যদি হয়, একে তুমি যদি আর প্রাইম বলো, তাহলে আর প্রাইম ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু সাইন থিটা, কারণ লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে সুতরাং আর প্রাইম ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই চাকতিটাকে এবার আমি বাইরে নিয়ে আসি। এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই তরমুজের স্লাইসটা এখন আমার হাতে, তাকে তার পুরুত্ব হচ্ছে এইটুকু, আর বৃত্তটা হচ্ছে এই। তরমুজের স্লাইসটা তোমার হাতে, এটা কল্পনা করো। ব্যাসার্ধ হচ্ছে আর সাইন থিটা, আর পুরুত্ব হচ্ছে আর ডি থিটা। তাহলে এর এরিয়া কি হবে? সারফেস এরিয়া, এই যে এই সারফেস এরিয়াটা কি হবে? এক হচ্ছে প্রথমে তার দৈর্ঘ্য লাগবে, দৈর্ঘ্য মানে টোয়াইস পাই আর সাইন থিটা পরিধি ইন্টু
প্রস্থ। বুঝা গেল? জি স্যার। বুঝতে পারছি স্যার। তোমার ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারার মতো কোনো হ্যাঁ, জরুরি স্যার। কিছু আমাদের সিলেবাসে নাই। টেনশন করে লাভ নাই। একবারে না হোক ২ বারে বুঝবো আমরা। ২ বার না হলে ৪ বারে বুঝতে আমাদের হবেই। ওটাই আমাদের উদ্দেশ্য। তাহলে কি দাঁড়ালো? এই। এখন তলমাত্রিক চার্জ ঘনত্ব কেন্দ্রের সৃষ্ট কোণ থিটা এর উপর নির্ভর করে। থিটা বাড়লে ক্ষেত্রফল বাড়ে, স্বাভাবিক। আর তলমাত্রিক কারণে থিটা এর ভ্যালু যদি তুমি এখান থেকে এখানে চলে আসে তাহলে ওর ক্ষেত্রফল আর বাড়তে থাকবে। আর যদি তলমাত্রিক চার্জ ঘনত্ব কমবে, কেননা তলমাত্রিক চার্জ ঘনত্ব মানে হচ্ছে চার্জ বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল বাড়লে অনুপাত কমে যাবে, ক্ষেত্রফল কমলে অনুপাত বেড়ে যাবে। বোঝা গেল? জি স্যার। তাহলে তোমার যে কোনো দিকে তুমি পোলারাইজেশনটা যদি দিকে ধরো তাহলে তোমার এই রেডিয়াস বরাবর তার উপাংশ কতটুকু হবে? অতিভুজের ফর্মুলা হবে না? ফর এক্সাম্পল তোমার এই যে পোলারাইজেশন তুমি ধরেছো, এইটা আর এটা যোগ করলা, এই হচ্ছে তোমার পোলারাইজেশন ভেক্টরের দিক। তাহলে তার উপাংশ কতটুকু হবে? ভূমি বাই অতিভুজ হবে না? তুমি যদি থিটা অ্যাঙ্গেলই চিন্তা করো তাহলে ভূমি বাই অতিভুজের কি হবে? কস থিটা হবে, পি কস থিটা। জি স্যার। ডাইপোলের দিক কোন দিকে? এখান থেকে এইদিকে না? তুমি প্রত্যেকটা নেগেটিভের উল্টা পাশে একটা পজিটিভ আছে তো, আছে না? হ্যাঁ স্যার আছে তো। এবং তারা তো কেন্দ্রের মধ্য দিয়ে অ্যালাইন, এমন ভাবে ডিস্ট্রিবিউটেড যে তুমি যোগ করলে সমপরিমাণ পাবে। তারা কিন্তু সবাই কেন্দ্রের মধ্য দিয়ে যোগ করলে মিলবে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে যে কোনো একটা যদি থিটা হয়, থিটা অ্যাঙ্গেল তো একটা কনস্ট্যান্ট কিছু না, এটা ভেরিয়েবল। যে কোনো একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, ধরো আমি এই বরাবরই ধরেছি, এটা দিয়ে বোঝাচ্ছি আমরা। যদি থিটা হয় তাহলে তোমার এই দেখো, এই ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে, লক্ষ্য করো। কারণ তোমার অ্যাপ্লাইড ফিল্ড কোন দিকে ছিল? অ্যাপ্লাইড ফিল্ড ছিল এই পাশ থেকে এই দিকে, এই জন্য এটা হয়েছে তার বিপরীত দিকে। তাহলে তোমার এই উপাংশটা হচ্ছে ফর এক্সাম্পল লেফট সাইডে। কেমন? রাইট সাইডের অংশটাকে যখন পজিটিভ কস থিটা ধরি, লেফট সাইডেরটা বলবো নেগেটিভ কস থিটা। কেন? এটা 180 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলায় পড়বে। যাই হোক, আমরা অত জটিলে না যাই। তার মানে অর্থাৎ পোলারাইজেশন করা যায়, এই জন্য পি কস থিটা এর স্থলে মাইনাস পি কস থিটা হবে। ই বরাবর শুধু মাইনাস পি কস থিটা অবদান রাখে, আমরা এটা জানি, কারণ অ্যাপ্লাইড ফিল্ডের বিপরীতে পোলারাইজেশন হয়। পি সাইন থিটা সব জায়গায় সমান এবং বিপরীত। উলম্ব উপাংশ এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো যতগুলোই আমি পোলারাইজেশন ভেক্টর এখানে কল্পনা করি না কেন, তার প্রত্যেক বিন্দুতে সমান এবং বিপরীতমুখী উলম্ব উপাংশ রয়েছে। সুতরাং উলম্ব উপাংশ মানে পি সাইন থিটা, এবং সেটা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, তাই বলা হচ্ছে পি সাইন থিটা নিষ্ক্রিয় হয়ে যায়। রিংটিতে মোট চার্জের পরিমাণ হবে পোলারাইজেশন ভেক্টর ইনটু কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দিস। ওই যে আমরা ক্ষেত্রফল একটু বের করলাম, টয়েস পাই আর স্কয়ার সাইন থিটা ডি থিটা, ওটাতে গুণ করেছি। আর পি এর পোলারাইজেশনের যে কম্পোনেন্ট মাইনাস পি কস থিটা, সেটা দিয়ে গুণ করেছি ফর্মুলা। তাহলে ই এর দিক গোলকটির কেন্দ্রের প্রাবল্য, কেন্দ্রের ক্ষেত্র প্রাবল্য হবে ই এর দিকে। ই এর দিকে গোলকটির কেন্দ্রের ক্ষেত্র প্রাবল্য হবে ডিইএস, ওই যে সারফেস ডিস্ট্রিবিউশনের কথা যেটা আমরা বলেছি। গোলকের চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে কেন্দ্রের ক্ষেত্র প্রাবল্য যেটা হবে সেটা হচ্ছে ডি কিউ বাই আর স্কয়ার কস থিটা। ডি কিউ বাই আর স্কয়ার কস থিটা। কস থিটা উপাংশটাই কিন্তু এখানে থাকবে, সাইন থিটা উপাংশ থাকবে না, কয়েকবার বলেছি। পোলারাইজেশনের ক্ষেত্রে যেটা সত্য, ফিল্ডের ক্ষেত্রেও সেটা সত্য। তাহলে ওখানে আরেকটা কস থিটা এলো। এবার সবগুলোকে মিলিয়ে তুমি ইন্টিগ্রেশন করো, সমগ্র তল যদি তুমি ধরে নাও, থিটা এর মান, তো থিটা এর মান এদিক থেকে আসো, এদিক থেকে আসো,
অর্থাৎ রেডিয়াস বরাবর এক রেডিয়াস কভার করলে 0 থেকে পাই পরিমাণ আসতে হবে তোমার। এদিকে হলো 0 থেকে পাই, এদিকে হলো 0 থেকে পাই। অথবা যদি মাঝখান থেকে ভাগ করো, এদিকে হলো 0 থেকে পাই, এদিকে হলো 0 থেকে পাই। কেননা গোলকটা সমান 2 ভাগে ভাগ হয়ে চার্জগুলো আবিষ্ট হচ্ছে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ইন্টিগ্রেশন করে বের করলাম। এখন ইন্টিগ্রেশনের খাতিরে আমরা এই আলোচনা করেছি। ক্যালকুলেশন এটা পিওর ইন্টিগ্রেশন ইন্টারমিডিয়েট লেভেল। এস এর ভ্যালু পেলাম এটা, তাহলে ফাইনালি আমার থাকছে লোকাল ইকুয়াল টু ই প্লাস 4 পাই পি বাই 3। এটাই হচ্ছে লরেন্টের সূত্র। কোনো অসুবিধা নেই, তোমরা ভালো করে দেখো, আর কি আমারটা করতেও পারবে, কোনো সমস্যা নেই। তাহলে রাখছি কেমন, আবার পরের থার্ড ইয়ার